শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনায় সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে আদিত্য এল1-এর সফল প্রতিস্থাপন, সাগর মেলার প্রস্তুতি, বাংলার বেশ কিছু পণ্যের জিআই সত্ত্ব প্রাপ্তি, ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ভারতের মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে সূচিত হল এক নতুন অধ্যায়ের। ভারতের প্রথম সৌর মহাকাশ যান আদিত্য এল1 পূর্ব নির্ধারিত সূচি মেনে এবছরের জানুয়ারি মাসে ৬ তারিখ ভারতীয় সময় বিকেল ৪টে পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরবর্তী ল্যাগ্রাঞ্জ L1 বিন্দুর চারপাশের হ্যালো কক্ষপথে সফলভাবে প্রবেশ করল। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের এই সাফল্যকে শুভেচ্ছা জানিয়ে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের নির্দেশক শুভব্রত চৌধুরী আকাশবাণীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, মহাকাশ বিজ্ঞানে ইসরোর সাফল্যের জয়গাথা নতুন নয়। এ মাসের প্রথম দিনেই এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট কৃষ্ণ গহ্বর, যাকে বিজ্ঞানের পরিভাষায় ব্ল্যাক হোল বলা হয়, তারই পরীক্ষার উদ্দেশ্যে মহাকাশে পাড়ি দিয়েছে। এসব কিছুর মধ্যেও আদিত্য এল1 মিশনের তাৎপর্য অনেকটা স্বতন্ত্র। সমস্ত মহাকাশ অভিযানের মতো এর একটা অন্য ধরনের চ্যালেঞ্জ থাকলেও এই মহাকাশযানের কক্ষপথের বৈজ্ঞানিক জটিলতা বেশ অনেকটাই বেশি ছিল। 2023 সালের 2রা সেপ্টেম্বর PSLV C-57 রকেটের সাহায্যে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য এল1 অবজারভেটরি মানের এই সৌর মহাকাশ যানটি যাত্রা শুরু করে। প্রাথমিক দিকে পৃথিবীর অভিকর্ষীয় পরিমণ্ডলের মধ্যে প্রদক্ষিণ করলেও 19শে সেপ্টেম্বর পৃথিবীর অভিকর্ষীয় প্রভাব মুক্ত হয়ে ল্যাগ্রাঞ্জ L1 বিন্দুর দিকে 110 দিনের সুদীর্ঘ যাত্রাপথে সেটি পাড়ি দেয়। সাধারণত অধিকাংশ মহাকাশযান যে কক্ষপথের অনুসারী হয় সেগুলি দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল, আর হ্যালো কক্ষপথটি যা ল্যাগ্রাঞ্জ L1 বিন্দুর চারিদিকে ভারতের সৌর মহাকাশ যানটির আগামী 5 বছরের যাত্রাপথের ঠিকানা, সেটি সূর্য ও পৃথিবীর সাপেক্ষে ভার্টিক্যাল প্লেনে অবস্থান করছে এবং এটি 3 ডাইমেনশনাল। এই 3 ডাইমেনশনাল নেচারের জন্য মহাকাশ বিজ্ঞানীদের আগামী দিনগুলোতে এই কক্ষপথে যখন এই মহাকাশযানটি চলবে তার নিয়ন্ত্রণ তাদের হাতে সম্পূর্ণভাবেই রাখতে হবে। এই মহাকাশযানের 7টি পেলোড অর্থাৎ উন্নত মানের যন্ত্র আছে, যার মাধ্যমে আশা করা যাচ্ছে আগামী 5 বছর আদিত্য এল1-এর আয়ুষ্কালে ল্যাগ্রাঞ্জ L1 বিন্দু থেকে সূর্যের বিভিন্ন বিষয়ের ওপর বিজ্ঞানীরা পরীক্ষা চালিয়ে যাবেন। নিরবিচ্ছিন্নভাবে 24x7 প্রকরণে কোনো সূর্যগ্রহণের মতো বাধাবিঘ্ন ছাড়াই সৌরজগৎ পর্যবেক্ষণের মাধ্যমে প্রথম থেকে রিয়েল টাইম স্পেস ওয়েদার মনিটরিং এই মহাকাশযানের মাধ্যমে সম্ভব হবে। তাই সূর্যের কোনো তড়িৎচুম্বকীয় প্রভাব পড়ার আগেই সতর্ক হয়ে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে। এছাড়াও পৃথিবীর চারিপাশে আবর্তিত কৃত্রিম উপগ্রহগুলো, যার উপর মানবজাতি আজ পুরোমাত্রায় নির্ভরশীল, সেগুলোরও সুরক্ষার ব্যবস্থা করা সম্ভব হবে। একথা অনস্বীকার্য, আদিত্য L1 মিশন শুধু যে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের এক নতুন দিশারি হয়ে উঠল তাই না, বিশ্বের দরবারে বিজ্ঞানী মহলে বিশ্ববাসীর কাছে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির জয়যাত্রাকে আরও একবার সঠিকভাবে অন্য মাত্রায় উপস্থাপন করল। এবছর কুম্ভ মেলা নেই, ফলে সাগর মেলায় ভিড় বাড়বে বলে আয়োজকদের অনুমান। এবছর মেলার বরাদ্দ হয়েছে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি। আলোকসজ্জার জন্য বরাদ্দ হয়েছে প্রায় 9 কোটি টাকা। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গঙ্গাসাগরে পৌঁছে তিনি মেলা প্রাঙ্গণের রঙিন আলোকমালা সহ মোট 9টি প্রকল্পের উদ্বোধন করেন। তীর্থকর মকুবের পাশাপাশি মেলা চলাকালীন 9 থেকে 15 তারিখ পর্যন্ত মেলায় আসা প্রত্যেক যাত্রীর জন্য 5 লক্ষ টাকা করে বিমার কথা ঘোষণা করেছেন তিনি। মুড়িগঙ্গায় ভেসেল চলাচলের সুবিধার্থে
পলি তুলতে নদী খাতে ড্রেজিং করা হয়েছে। পুণ্যার্থীদের জরুরি স্বাস্থ্য পরিষেবা দিতে থাকছে ৩০০ বেডের হসপিটাল। ১০০-র বেশি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হচ্ছে, থাকছে এয়ার অ্যাম্বুলেন্সও। সাগর ব্লকে কচুবেড়িয়া ঘাট থেকে শুরু করে টানা গঙ্গাসাগর পর্যন্ত রাস্তার ধার দিয়ে প্রচুর পোস্টার, ব্যানার লাগানো হয়েছে। তাতে লেখা, উন্মুক্ত জায়গায় মলমূত্র ত্যাগ করবেন না, ক্যারি ব্যাগ ব্যবহার করবেন না। এবারের গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ নির্মল মেলার রূপ দিতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন। সোমবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গঙ্গাসাগর পৌঁছে তিনি মেলা প্রাঙ্গণে রঙিন আলোকমালা সহ ৯টি প্রকল্পের উদ্বোধন করেন। তীর্থকর মকুবের পাশাপাশি মেলা চলাকালীন ৯ থেকে ১৫ তারিখ পর্যন্ত মেলায় আসা প্রত্যেক যাত্রী এবং সাংবাদিকদের জন্য ৫ লক্ষ টাকা করে বিমার কথাও ঘোষণা করেছেন তিনি। মুড়িগঙ্গায় ভেসেল চলাচলের সুবিধার্থে পলি তুলতে নদী খাতে ড্রেজিং করা হয়েছে। পুণ্যার্থীদের জরুরি স্বাস্থ্য পরিষেবা দিতে থাকছে ৩০০ বেডের হাসপাতাল। ১০০-র বেশি অ্যাম্বুলেন্সও তৈরি রাখা হচ্ছে, থাকছে এয়ার অ্যাম্বুলেন্স। সাগরে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও থাকছে। পর্যাপ্ত পরিমাণে স্পেশালিস্ট ডাক্তার, নার্স, প্যারামেডিক সকলে থাকবে এবং এছাড়াও ক্রিটিক্যাল কেয়ারের রোগীদের জন্য গ্রিন করিডোরও থাকবে। আমাদের লক্ষ্য সাগর মেলাটাকে ইকো ফ্রেন্ডলি করে তোলা। সাগর ব্লকের কচুবেড়িয়া ঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তার ধারে প্রচুর পোস্টার, ব্যানার লাগানো হয়েছে। তাতে লেখা আছে, উন্মুক্ত জায়গায় মলমূত্র ত্যাগ করবেন না, ক্যারি ব্যাগ ব্যবহার করবেন না। এবার গঙ্গাসাগর মেলাকে সম্পূর্ণ নির্মল মেলার রূপ দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বছরের শুরুতেই সুন্দরবনের মধুর ভৌগোলিক পরিচয় জ্ঞাপক জিআই সত্ত্ব পেল এ রাজ্য। একই সঙ্গে বাংলার আরও 4টি শিল্পকে জিআই সত্ত্ব দেয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। গরদ, কোরিয়াল, টাঙ্গাইল শাড়ি ও উত্তরবঙ্গের জলপাইগুড়ির সুগন্ধি কালোনুনিয়া চাল সেই তালিকায় রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের জিআই পোর্টালে এ সংক্রান্ত তথ্য তুলে দিয়ে বলা হয়েছে, খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে রাজ্যকে এই মর্মে চিঠি দেওয়া হবে। রাজ্যের কোরিয়াল তাঁত সিল্ক জিআই সত্ত্ব পাওয়ার ফলে শিল্পীরা ব্যবসায়িক ক্ষেত্রে উপকৃত হবেন বলে মন্তব্য করেছেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত তাঁতশিল্পী বীরেন বসাক। সুরাত থেকে কাপড় এসে আমাদের এই বাজারটা নষ্ট করে দিচ্ছে বা বাজারটা খারাপ করছে। সুরাটের সমস্ত সিনথেটিক শাড়ি এসে তাতে আমাদের তাঁত শিল্পীদের খুব অসুবিধা হচ্ছে এবং কাস্টমারকে আমরা বোঝাতে পারছি না। কিন্তু জিআইটা হলে কি হবে, আমরা একটা জিআই স্ট্যাম্প মেরে বা পেপারের উপরে লিখে দিয়ে আমরা বলতে পারবো যে জিআইটা আমাদের শাড়ি, সেটা গর্বের জিনিস। এবং পিওর সিল্কের মধ্যে হাতে কাজ হচ্ছে। এই 3 পেটেলটা, এটার নাম হচ্ছে আপনার কোরিয়াল। 3টে মাকুতে কাজ হয় বলে এটা কোরিয়াল। আমাদের সাধারণত একটা মাকুতে কাজ হয় তাঁতের শাড়ি, আর এই কোরিয়ালটা হচ্ছে 3টে মাকুতে কাজ হয়। আমরা যদি পাটটা পিওর সিল্ক করি, বডিটা কটন করি, সেটাও করতে পারি। যদি পিওরটা আমি সিল্ক করি, পাটটা কটন করি, সেটাও করতে পারি, যেটা সাধারণ টাঙ্গা শাড়িতে করা যায় না। পাটটা এক রং থাকবে, বডিটা এক রং থাকবে। এটা হচ্ছে কোরিয়ালের বিশেষত্ব। কোরিয়াল শাড়ি যেমন আমরা এখন করছি, সেটা পার হচ্ছে পিওর সিল্ক, বডি হচ্ছে আপনার মটকা। এটা একটা সুন্দর ফিলিং আসছে শাড়িটায়। আমাদের মোটামুটি 40 থেকে 50 জন তাঁতি আছে এই শাড়ি করার মতো। সব কারিগর এটা পারবে না। কোরিয়ালটা বোনা একটু কঠিন জিনিস। এই শাড়িগুলোর দাম কত থেকে শুরু এবং সর্বোচ্চ? 4,000 5,000 থেকে আরম্ভ করে 15,000 20,000 অব্দি। তো আমরা কি আছে, হায়দ্রাবাদ, দিল্লি, লখনৌ, বোম্বে এইসব জায়গায় আমাদের শাড়ি সব অ্যাভেলেবল যায়। বড় বড় স্ট্যান্ডার্ড দোকান যেগুলো আছে, সেই সব দোকানে আমাদের মালটা যায়। যেহেতু আমরা পিওর জিনিসের উপর কাজ করি, পিওর সুতো, পিওর মুগা, পিওর গাছি তসর, পিওর মটকা, পিওর মুগা, এই পিওর ছাড়া আমরা কোনো কাজ করি না। একটা মুগা শাড়ি দাম আমার কাছে 1.5 লাখ থেকে স্টার্ট, 4 লাখ টাকা অব্দি শাড়ি আমার কাছে আছে মুগা শাড়ি। সুতরাং আমরা এই ধরনের শাড়িগুলো যে তৈরি করি, এগুলো এক্সট্রাঅর্ডিনারি কাজ। জিআইটা যে হয়েছে, এতে বিদেশের লোক এখন জানতে পারবে, এই দিক দিয়ে আমাদের সুবিধা হবে। সুন্দরবনের মধুর জিআই সত্ত্বের জন্য পুনের একটি সংস্থা আবেদন করে ওই প্রাকৃতিক মধুর একচেটিয়া ব্যবসা করতে চেয়েছিল। পাল্টা রাজ্যের জন্য ওই তকমা দাবি করে বন দপ্তরের আওতাধীন পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম। সমস্ত প্রমাণপত্র খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজ্যের দাবিকেই স্বীকৃতি দিয়েছে। সুন্দরবনের মধু সংগ্রাহক প্রলয় সামন্ত এই স্বীকৃতিতে উৎসাহ প্রকাশ করেন। সুন্দরবনের মধুর ডেনসিটি অনেক পাতলা, এই জন্য আমাদের বিক্রি করার সময় অনেক কাস্টমার রিভিউ আসতো যে সুগার সিরাপ কিনা। সুন্দরবনের যে প্রাকৃতিক ভাবে যেভাবে মধুটা সংগ্রহ হয়,
সেখানে অনেক পাতলা হয় অন্যান্য মধুর থেকে। সুন্দরবনের মধু জমে না, তার কারণ হচ্ছে গ্লুকোজের পরিমাণ কম আছে। কিন্তু অন্যান্য যে মধুগুলো ধরুন ইউক্যালিপটাসের মধু বলুন বা সর্ষের মধু বলুন বা আপনার ধনে বা কালোজিরের মধু বা আপনার লিচু ফুলের মধু, এগুলো জমে যায়। তার কারণ হচ্ছে এগুলোর মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেশি আছে সুন্দরবনের তুলনায়। এই দিক থেকে একটা দিক সুবিধা হয়েছে আমাদের। আর একটা দিক সুবিধা হয়েছে, যেহেতু সুন্দরবনের মধু জিআই মানে একটা লোকেশন যেহেতু আমরা একটা পেয়েছি, সেখানে যারা মৌলিদের নিয়ে আমরা কাজ করছি সেই মৌলিগুলো এবং আমাদের বিক্রি করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। এ মাসের 18 তারিখ সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে শুরু হবে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লিটল ম্যাগাজিন সহ ছোট, মাঝারি ও বড় প্রকাশকদের স্টল ও টেবিল মিলিয়ে মোট সংখ্যা 1000। 24শে জানুয়ারি প্রবীণদের নিয়ে উদযাপিত হবে চিরতরুণ দিবস। এবারের লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হচ্ছে সন্দীপ দত্তর নামে। ছোটদের প্যাভিলিয়ন হবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের পাণ্ডব গোয়েন্দাদের নিয়ে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসুর জন্ম শতবর্ষ স্মরণে তাঁদের নামে থাকছে দুটি মুক্ত মঞ্চ। বইমেলা উপলক্ষে পরিবহন দপ্তর ও মেট্রো রেল বিশেষ পরিষেবা দেবে। মেলায় প্রবেশের জন্য থাকছে মোট 9টি প্রবেশদ্বার। সেগুলোর মধ্যে একটি তৈরি হচ্ছে লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে, একটি বেথুন স্কুলের 175 বছর উপলক্ষে সেই স্কুলের আদলে, আছে বিশ্ব বাংলা গেট এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও লোরকার 125তম জন্মবর্ষ উদযাপনে তাঁদের স্মরণে তৈরি হবে 2টি প্রবেশদ্বার। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে জানান, সরাসরি ও যৌথভাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় 20টি দেশ। বিশিষ্ট ব্যক্তিদের জন্য থাকবে সুসজ্জিত সিএসসি সেন্টার, প্রতিদিন সেখানে থাকবে লটারি এবং প্রতিদিন 15 জন ভাগ্যবান বিজেতা প্রত্যেকে পাবেন মেলা থেকে বই কেনার জন্য 1000 টাকা, অর্থাৎ মোট 15,000 টাকার বুক কুপন। বই কিনুন, লাইব্রেরি জিতুন। পরিবহন দপ্তর দিচ্ছেন অতিরিক্ত বাস পরিষেবা, থাকছে শিয়ালদা স্টেশন থেকে বিশেষ মেট্রো পরিষেবা। বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনাক্রমে থাকবে অটো ভাড়া নির্ধারিত অটোগুলো। সিএসসির সহায়তায় থাকছে বইমেলার অ্যান্ড্রয়েড অ্যাপ। মেঘবেলা ব্রডব্যান্ড আন্তর্জাতিক কলকাতা বইমেলার এক্সক্লুসিভ ব্রডব্যান্ড পার্টনার। যাদের আমরা গত বছর হারিয়েছি তাদের মধ্যে সমরেশ মজুমদার এবং এএস বায়াটের নামে হচ্ছে বইমেলার 2টি হল। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও সমরেশ বসু জন্ম শতবর্ষ স্মরণে তাঁদের নামে থাকছে 2টি মুক্ত মঞ্চ। আজকে রান্নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে নমামি বসুরুদ্র, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।